আসসালামু আলাইকুম। পুলিশকে দেখা আসামি হাসে। পুলিশকে দেখে আসামি মুসকি মুসকি হাসে। ঘটনাটা এক পুলিশ অফিসার নিজেই বলতেছে যে আমি একজনকে অ্যারেস্ট করছিলাম, সে মাদক ব্যবসার সাথে জড়িত। 1 মাসের মধ্যে সে বাইর হয়ে গেছে। বাইর হইয়া ওই পুলিশকে দেখা ওই আসামি এখন হাসতেছে। হ্যাঁ, মুসকি মুসকি হাসে, টিটকারি মারে আর কি, যে বেটা ধরছিলি, রাখতে পারলি না। আবার অনেক জায়গায় দেখতেছেন না, আওয়ামী লীগের মানে ওই যে ছাত্র লীগের বড় বড় নেতারা পুলিশকে হুমকি দিতেছে, এই ওকে কেন তুমি গায়ে হাত তুলছো, খারাপ ভাষায়, দেখা নেমু তোর 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফালামু। আমরা কি এলাকায় ফিরত আসুম না? আমরা কি সারা জীবন পলায়া থাকুম? পুলিশ অফিসারকে বকাঝকা করতেছে। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে। আচ্ছা, যখন জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওই টাইমটা এতটা ছিল কি? হ্যাঁ, খারাপ ছিল, এর চেয়েও খারাপ ছিল। কিন্তু ওইভাবে পুলিশকে কেউ ধমকাইছে বা কোনো পুলিশ কি বলছে যে আমাকে দেখে আসামি হাসে? এখন বলতেছে, কারণ এখন একটা নির্বাচিত সরকার। ওনারা ভাবছিল এই যে 18 মাস ডক্টর ইউনূস ছিল, ও তো স্বাভাবিকভাবে আসে নাই, রক্তের উপর দিয়ে আসছে। দেশের অবস্থা চরম খারাপ ছিল। হ্যাঁ, প্রধানমন্ত্রী পালায় চলে গেছে, র্যাব পালায় যাইতেছে, পুলিশ পালায় যাইতেছে, আর্মি পালায় যাইতেছে, এবং বাইতুল মোকাররমে ইমাম থেকে আরম্ভ কইরা খতিব কেউ বাদ নাই, সবাই পালাইতেছে। এই যে সংসদে যেসব এমপিরা বসতো তারাও পালাইতেছে। ওই অবস্থার মধ্যে ডক্টর ইউনূস আসছিল, আর এই যে জাহাঙ্গীর সাহেব আসছিল, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল। পারুক না পারুক ভাই, একটা ব্যাপার ভালো ছিল, সবসময় হাসি মুখে থাকতো, হাসি মুখে জবাব দিত, বিরক্ত হইতো না, কিন্তু কপাল কুচকাইতো না, ওই যে বিরক্তি একটা ভাব সেটা প্রকাশ করতো না। তবে মিডিয়ার প্রেমে পইরা গেছিল, এই সোশ্যাল মিডিয়ার প্রেমে পইরা গেছিল। রাইতে 3টার সময় সবাইকে ডাকছে, হ্যাঁ এখন আমরা একটা সাংবাদিক সম্মেলন করব। কি সম্মেলন, কি আলাপ? কোনো আলাপ না, যে আলাপটা পরদিন সকাল 10টার সময় করলেও ওই একই ব্যাপার হইতো, রাইতে 3টার সময় করছে। মিডিয়া প্রেমে পইরা গেছিল, তবে হাসি মুখেই বিদায় নিছে। সফল হইতে পারে নাই, সফল স্বরাষ্ট্রমন্ত্রী বলা যাবে না জাহাঙ্গীর সাহেবকে। কিন্তু আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আছে, উনি কি সফল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি সফল? আপনাকে কি সফল বলা যায়? আপনারা তো নির্বাচিত সরকার, গত সরকারের মতো তো না, একেবারে নির্বাচন করে আপনাদেরকে আনছি আমরা। আপনারা কি এখন সফল? দেখেন, একটা টিআইবি রিপোর্ট দেখাই, আমি কাগজে লেখা রাখছি, এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আমাদের সালাউদ্দিন সাহেব কতখানি সফল। কি লিখতেছে ওনারা? খুন, এটা কিন্তু হিসাবটা, এই যে ওনারা যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আসলো, ওই মাসের ওই বাকি 18 দিন না, কিন্তু মার্চ আর এপ্রিল। আবার এই যে গত একটা মাস গেল, বা এই মাসটার অনেক দিন চলে গেল, কিন্তু এইটা না, শুধু 2 মাসের হিসাব, মার্চ আর এপ্রিল মাসের হিসাব। এই জুন মাসের হিসাব নাই কিন্তু। আবার এই যে মে মাসটা গেছে, ওই মাসেরও কিন্তু হিসাবটা নাই। হিসাবটা কি? এখানে খুন 605 জন, অর্থাৎ 605 জন মায়ের বুক খালি হয়েছে। তারা তো কারো না কারো সন্তান তো ভাই, তাই না? এবং কে কাকে মারছে, কেন মারছে, সে হিসাব পরে। মায়ের হিসাবটা তো আলাদা, মায়ের তো বুক খালি হয়েছে, তাই না? 605 জন। ছিনতাই হয়েছে 294টা, ওই 2 মাসে 294টা ছিনতাই হয়েছে। অপহরণ, কিডন্যাপ 196 জন। অপহরণ কে কাকে করে? এর মধ্যে ব্যবসায়ী আছে, নারী ঘটিত ব্যাপারও আছে, সব অ্যাঙ্গেলে অপহরণ হয়েছে 196 জন। এরপর এরপর হচ্ছে নারী ও শিশু নির্যাতন, এটা ভাই অনেক, 3496 জন। চিন্তা করা যায়, 3496 জন নারী ও শিশু নির্যাতন। নির্যাতন বলতে তো বুঝছেন আপনারা কি? এই যে কিছুদিন আগে রামিসার যে ঘটনা ঘটা গেল, ওই ওই ধরনের ঘটনাই তো সবচেয়ে বেশি, 3496 জন। এরপরে আসি, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় বৈশাই বলছিল, মব হইতে আমি দিব না, জিরো টলারেন্স, কোন জায়গায় মব হইতে পারবে না। এরপরে মব শুরু হইলো ওনার দেশের বাড়ি থেকে, ওই কক্সবাজার, চকরিয়া, ওইসব এলাকা থেকেই। এখন পুরো দেশে যে মব হইছে, ওই 2 মাসের হিসাবটা দেখেন। মবের হিসাব হচ্ছে 69 থেকে 80টা, কারেক্ট হিসাবটা নাই বইলায় ওই 69 থেকে 80টা। কিন্তু নিহতের ব্যাপারটা দেখেন, এই মবে নিহত হয়েছে 31 থেকে 42টা, 31 জন থেকে 42 জনের মতো নিহত হয়েছে। পুরা হিসাবটা এখন একবার চোখ বুলান্ত, ভয়াবহ ব্যাপার না? মাত্র 2 মাসের, আরো 1 মাস এই যে কয়দিন গেল এই মাসের, এইটা তো বাদ রয়েছে। এইটা যদি জোড়া দিতে চান, সংখ্যাটা আরো বাইরে গেল না? হাহাকারটা আরো বাইরে গেল না? এখন কি আমরা বলতে পারি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি কি সফল? দেখেন সালাউদ্দিন সাহেব
আপনার দিকে কিন্তু টোটাল দেশের মানুষ তাকায় থাকে। এর পিছনে কারণ আছে, নিশ্চয়ই আপনি জানেন। কারণ আপনি একটুখানি বিতর্কিত। আপনি শিলংয়ে ছিলেন, ওই বদনামটা তো আপনাকে দেওয়া হয়, আপনার সাথে ট্যাগ দেওয়া হয়, ভারতের একটা ট্যাগ দেওয়া হয়। এই ব্যাপারটা আমাদের দেশের সবাই জানে এবং সাংবাদিক ভাইরাও জানে। খেয়াল আছে, ওই যে সাংবাদিকদের সামনে একবার আপনি আইসা দাঁড়াইছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইসা দাঁড়াইছিলেন, আর পিছন থেকে একজন বলতেছিল ওই ইন্ডিয়ান মালটা না, ইন্ডিয়ান মালটা না। ওইটা কিন্তু ভাইরাল হয়েছিল। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, নিশ্চয়ই আপনি এই ব্যাপারগুলো দেখছেন। কিন্তু আপনাকে যখন গতকাল না পরশুদিন প্রশ্ন করা হইলো এই বর্ডার কিলিং নিয়ে, তখন আপনি একটা উত্তর দিছিলেন যে এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি সুন্দর ব্যাখ্যা দিছেন, একদম আইনের মধ্য থেকে ব্যাখ্যা দিছেন। যা বলছেন বেআইনি কোনো কথা বলেন নাই, টোটালটাই আইনের ভিতর থেকে কথা বলছেন। যে এটা যদি তাদের এলাকায় হয়, মানে পার্শ্ববর্তী দেশের সীমান্তের ওই পারে ওই ঘটনাটা হয়, তাহলে ওইটা তাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটার সাথে তো আমরা জড়িত না। আবার 0 পয়েন্টে কিছু কিছু হত্যাকাণ্ড হয়, সেটা নিয়ে হয়তো আমরা আলাপ করতে পারি। তার মানে কি জানেন, আপনি বুঝাইতে চাইছেন যে সত্যটা এখানে স্মাগলিং এর একটা ব্যাপার আছে। এই চোরাচালানির সাথে যারা জড়িত তারা ওই পারে যায়, ওই পারে যাওয়ার পর বিএসএফ গুলি করে, ওই কারণে নিহত হয়, এটা তাদের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এই কথাটা যদি আপনি বলেন, ফালানির ব্যাপারটা কি ওদের ব্যাপার ছিল? ফালানি যখন তারের মধ্যে ঝুলা ছিল, ওইটা কি তাদের ব্যাপার ছিল? আমরা সীমান্ত হত্যা বলতে বুঝি কি জানেন? মানুষ হত্যা করা হচ্ছে। কোন দেশের মানুষ সেটা তো বড় কথা না, ওই দেশের আইনে কি এটা লেখা আছে যে কাউকে দেখলেই গুলি করবা? পৃথিবীতে এত সীমান্ত আছে, প্রত্যেকটা দেশের সাথেই প্রত্যেকটা দেশের অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। এরকম কিলিং কোথাও হয়? শুধু আমাদের এই সীমান্তে হয়, ভারত এবং আমাদের সীমান্তে হয়। ওদের আইন কি বলে ওদেরকে মেরে ফেলতে হবে? না, ওদের আইন কি বলে ওদেরকে অ্যারেস্ট করতে হবে, প্রয়োজনে বিজেপির সাথে মিটিং করতে হবে, ফ্ল্যাগ মিটিং করতে হবে, কিন্তু হত্যা করতে হবে এরকম কোনো আইন কোনো দেশে নাই। কিন্তু আপনার কথা অনুযায়ী বর্ডার কিলিং নিয়ে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা টোটালটা ওদের পক্ষে চলে গেল। কিন্তু আপনি একবার চিন্তা করেন, আপনার কথাবার্তাগুলো টোটাল ওদের পক্ষে। এমনিতেই আপনাকে মানুষ ওদের পক্ষের লোক মনে করে। আপনি তো উত্তরটা ঘুরে দিতে পারতেন যে হ্যাঁ, এগুলোর বিচার হওয়া উচিত, কেউ কাউকে মাইরা ফেলবে এরকম আইন পৃথিবীতে থাকা উচিত না। এই ধরনের একটা কথা বললে নিশ্চয়ই আপনি বাহবা পাইতেন। কিন্তু আপনি ওই ধরনের কথা না বইলা আপনার কথাগুলো ওদের পক্ষে চলে গেছে। এমনিতে তো দেখতেছেন সীমান্তের মধ্যে কি হচ্ছে। 70 থেকে 75 ঘন্টা 10 জন মানুষ, আহারে মানুষ, ওর মধ্যে 2 জন ছোট্ট বাচ্চা আছে, একজন বৃদ্ধ আছে, 2 জন মহিলা আছে, একজন মা আছে। এই 10 জন মানুষ গত 75 ঘন্টা যাবত না তারা ভারতের না তারা বাংলাদেশের, দুই পক্ষ দুদিকে বন্দুক তাক করে রয়েছে, আর তারা মাঝখানে। এর মধ্যে বৃষ্টি হইতাছে, ক্ষেতের আইলের মধ্যে আশ্রয় নিছে। 70-75 ঘন্টা কি খাবে, কোথায় পেশাব পায়খানা করবে, পুরা ফ্যামিলিটা বন্দুকের মুখে। এটা কোনো মানবতা? কোথায় সেই মানবতার ফেরিওয়ালারা? ওনারা কিন্তু আইসা ওই শাহবাগে কেউ দাঁড়াইলো না, কেউ কোনো মুখ খুললো না। আমাদের এই টক শোগুলার মধ্যে কেউ কি তেমন ভাবে মুখ খুলতেছে? কেউ মুখ খুলতেছে না। মনে হচ্ছে ভাসুরদের নাম মুখে নেওয়া যাবে না। যাই হোক, আমরা এবার ফেরত আসি আবার ওই আগের জায়গায়। বর্তমান এই টিআইবি রিপোর্ট নিয়ে যে পরিস্থিতি দেখা দিছে, এটা একটা ভয়াবহ ব্যাপার না? যে কেউ মনে করবে যে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী বিফল, উনি সফল হইতে পারতেছে না, কিন্তু উনার উপরেই তো আমাদের সবচেয়ে বড় ভরসা। কারণ কি জানেন, প্রধানমন্ত্রী সবচেয়ে কাছের মানুষ যদি কেউ হয়, এটা হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। আমরা আগাগোড়া সব সময় দেখে আসতেছি সালাউদ্দিন সাহেবকে ভীষণভাবে মান্য করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন, সব মন্ত্রণালয়ের দিকে তাকান, যতগুলো মন্ত্রী আছে সবাই সঙ্গে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছে। শুধু প্রতিমন্ত্রী না, আবার একজন উপদেষ্টাও আছে। হ্যাঁ, একজন উপদেষ্টাও আছে। শুধু একটা জায়গায় এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে এখানে কোনো প্রতিমন্ত্রী নাই, এখানে কোনো উপদেষ্টা নাই। তার মানে কি জানেন, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ। আপনার ইমেজ আর প্রধানমন্ত্রীর ইমেজ একই তো। আপনার ইমেজ ক্ষুণ্ণ হইলে প্রধানমন্ত্রীর ইমেজ ক্ষুণ্ণ হবে। কিন্তু আপনি তো সফল না, এই টিআইবি রিপোর্টে তো বলে আপনি সফল না। এখন কি আপনি এই পদটা অন্য কাউকে দিয়ে দিবেন? এর আগে শোনা গেছিল যে আপনি নিজে এই পদে আসতে চান নাই। এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো শোনা যাচ্ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা আপনার পছন্দের পদ না। যদি পছন্দের না হয়ে থাকে তাহলে অন্য কাউকে দিয়ে দেন, আমাদের বাবর সাহেবকে দিতে পারেন, বা আপনাদের মধ্যে অন্য কেউ থাকলে দিতে পারেন। টোটালটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার কিভাবে উন্নতি হবে? বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা দিয়ে দেশ আগাইতে গেলে দেশের ভয়াবহ অবস্থা দাঁড়াবে। তো কেন দাঁড়াবে ভয়াবহ অবস্থা? বিদেশি কোনো লোক নিকার আসবে না। এই দেশে কেউ যদি ইনভেস্ট করতে চায়, টাকা পয়সা ইনভেস্ট করে বিজনেস করার চিন্তা করে, কিভাবে চিন্তা করবে? দেখতেছে এখানে চাঁদাবাজি হচ্ছে, দেখতেছে এখানে মারামারি হচ্ছে, দেখতেছে এখানে এক দল আরেক দলকে পিটাইতেছে, দেখতেছে এখানে নিষিদ্ধ একটা দল আওয়ামী লীগ
তারা আবার বাইর হয়ে আসছে এবং তারা জয় বাংলা স্লোগান দিতেছে। চারিদিকে যে একটা হেবা জাবা লেগে গেছে, এই হেবা জাবার মধ্যে বিদেশি কোনো ইনভেস্টার আসবে ইনভেস্ট করতে? নিশ্চয়ই আসবে না। আমার এক বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, সে বিদেশে আছে, সে আমাকে একটা সুন্দর পরামর্শ দিছে যে বন্ধু, বনানীতে একটা জায়গা দেখো, ওইখানে একটা কফি হাউস দিবো, তুমি আর আমি দুজনে মিলা, যদি নির্বাচিত সরকার আসে। ওই 18 মাস কিন্তু ওই আলাপগুলা চলতেছিল, আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচিত সরকার আসলে একটা কফি হাউস দিব। তাকে যখন গতকালকে জিজ্ঞাসা করলাম, কই তুমি আসতেছো না? ভাই, তোমার দেশের যে অবস্থা, ওই 18 মাসের চেয়ে তো এখন খারাপ অবস্থা। এই টাইমে কোনো ইনভেস্টর যায়ও না বন্ধু, যে কয়টা টাকা পয়সা আছে ব্যাংকে রাখা দাও, আবার ইসলামিক ব্যাংকে যদি থাকে সেটা উঠায় নাও। আমাকে পরামর্শ দিতেছে ইসলামিক ব্যাংকে টাকা থাকলে উঠায় নাও। হ্যাঁ ভাই, দেখলাম ইসলামিক ব্যাংক থেকে সবাই টাকা পয়সা উঠাইতেছে, শুনলাম হাজার হাজার কোটি টাকা উঠায় নিয়ে যাইতেছে, প্রতিদিনই মানুষ টাকা উঠায় নিতেছে, ব্যাংক দিয়া কুড়াইতে পারতেছে না। এটিএম বুথগুলোর মধ্যে মানুষ যাইতেছে কিন্তু টাকা পাইতেছে না, টাকা ঢুকায় 1 ঘন্টার মধ্যে শেষ, সবাই টাকা নিয়ে চলে যাইতেছে। কারণ কি জানেন? অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে অনেক বিপদ আপদ উপেক্ষা কইরা এই ইসলামিক ব্যাংকে একটা জায়গায় আনা হয়েছিল। এই যে বিদেশ থেকে আমাদের টাকা পয়সা আসে, প্রবাসী ভাইজাদের টাকা দেয়, এই 30% টাকা কিন্তু এই ইসলামিক ব্যাংকের মাধ্যমে আসে। এখন যদি ওনারা টাকা না পাঠায়, আর যারা যেভাবে টাকা উঠায় নিয়ে চলে যাইতেছে, আমার বন্ধু যে পরামর্শ আমাকে দিতেছে, এরকম পরামর্শ সবাইকে দিতেছে। তো প্রবাস থেকে যদি এরকম পরামর্শ দিয়ে থাকে তার দেশের ভাই ব্রাদারকে যে ব্যাংকের থেকে টাকা উঠায় নাও, তাহলে কি এই ব্যাংকটা দেউলিয়া হয়ে যাবে না? একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই মাঝ রাইতে আপনারা জুম মিটিং করে ওই সিস্টেমটা কেন বদলাইতে গেলেন? আরো কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। এই ইসলামিক ব্যাংকটা যেভাবে কু করলেন, এই কুর মাধ্যমে কি দাঁড়ালো জানেন? আপনাদের সঙ্গে জামাত ইসলামের সম্পর্কটা আরো অবনতি হইল। যদিও আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বলতেছে যে এই সংসদকে যদি সফল করতে চান, এই জাতিকে যদি আমরা আগে নিয়ে যেতে চাই, তাহলে আমরা আপনারা একই, বিরোধী দল ছাড়া আমরা অসম্পূর্ণ, আবার আমরা ছাড়া বিরোধী দল অসম্পূর্ণ। তার মানে আমাদেরকে সবাইকে সমঝোতার মধ্যে আসতে হবে, একসঙ্গে হাতে হাত মিলাইয়া পথ চলতে হবে। সংসদে এরকম আহ্বান করতেছেন। আর এদিক দিয়ে ইসলামিক ব্যাংকটা আপনারা যদি দলীয়করণ করেন, তাহলে কি সম্পর্কটা ভালো হবে? নিশ্চয়ই ভালো হবে না। যে কথা সে কাজ হইতে হবে, কথা একরকম কাজ অন্যরকম, তাহলে তো হবে না। বেশি কথা আর বললাম না, শুধু প্রশ্ন রেখে গেলাম আমাদের সালাউদ্দিন সাহেবের কাছে যে সালাউদ্দিন সাহেব, প্রধানমন্ত্রীর সাথে আপনার যে সম্পর্ক, আপনাদের দুজনকে আমরা আলাদা করে দেখি না, কিন্তু তার মানে আপনার হাতেই কিন্তু প্রধানমন্ত্রীর ইজ্জত। আইন কানুন প্রশাসনের দিকে গভীরভাবে নজর দেন। যদি মনে করেন যে না, এটা আমাকে দিয়ে হচ্ছে না, এটা লজ্জার কিছু না, অন্য কাউকে দিয়ে দেন। অন্য কাউকে দিবেন কি না দিবেন এটা আপনাদের ব্যাপার। আমাদের জনগণের শুধু চাওয়া শান্তি, সে শান্তি কিভাবে আইনা দিবেন সেটা আপনাদের দায়িত্ব। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।